আসসালামু আলাইকুম। শুরু করেছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা তিনটা হ্যাজার্ডের মধ্যে দুইটা হ্যাজার্ড কমপ্লিট করেছিলাম। একটা হচ্ছে স্ট্রাকচার হ্যাজার্ড আর একটা হচ্ছে ডাটা হ্যাজার্ড, যেখানে ডাটা হ্যাজার্ডটা অ্যাকচুয়ালি ফুল এক্সপ্লেন করা হয়েছিল। অ্যান্ড ফরওয়ার্ডিং যেটা ফরওয়ার্ডিং বাইপাস যেটা ওটা আমরা করে দেখেছিলাম, যেখানে অ্যাকচুয়ালি কিভাবে কি করতে হয় ডাটা হ্যাজার্ডের থেকে ফরওয়ার্ডিংটা যে আরেকটু ইজি সেটাই আমরা দেখাইছিলাম। সো আজকে আমরা দুইটা জিনিস কভার করব পাইপলাইনের, একটা হচ্ছে কোড শিডিউলিং আর একটা হচ্ছে কন্ট্রোল হ্যাজার্ড যেটা আমরা লাস্ট ক্লাসে করি না, আজকে আমরা করবো। এটা করলে আমাদের পাইপলাইনের ইনশাল্লাহ ক্লাসগুলো শেষ। দেন আমরা নতুনে যাব মেমোরি অর্গানাইজেশন এই চ্যাপ্টারটায়। তার আগে আমাদের আজকে এই দুইটা টপিক শেষ করলে আমাদের পাইপলাইন ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। সো এট ফার্স্ট অফ অল কোড শিডিউলিং এটা মানে কি অ্যাকচুয়ালি? আপনি কোড শিডিউলিংটা বলতে কি বোঝাচ্ছেন? সো কোড শিডিউলিংটা বলতে যেমন আমার এরকম একটা কোড আপনার দেওয়া থাকবে, ঠিক আছে? কোডটা দেওয়া থাকবে। এখন আপনার ন্যাচারালি আপনি কি করতেন বা কি চাইলে করা যায় এটাই আমাদের দেখতে হবে, যে এখান থেকে গিয়ে চাইলে আমরা কোডটাকে এক্সচেঞ্জ করতে পারবো নাকি চাইলে কোডটা আমি এরকমই রেখে দিব। বাই দ্য ওয়ে, এখন আমি আপনাকে বলি, যেমন ধরুন এরকম প্রত্যেকটা লাইনে আপনার কোড দেওয়া আছে। সো আমরা যেহেতু ডাটা হ্যাজার্ড করছি বা ফরওয়ার্ডিং করছি, উই নো দ্যাট যে এখানে অ্যাকচুয়ালি কি করা লাগবে। সো অ্যাট ফার্স্ট অফ অল আপনি এই লোড ওয়ার্ডটা দেখেন T1 A0 T0। সো এটা যখন আমরা পাইপলাইনটা আঁকি আমরা কি করি, 200 করে করে সাপোজ ধরি। সাপোজ আপনাকে 200ই দেওয়া আছে, আপনি 200 করেই ধরলেন। হয়তো আপনাকে পরীক্ষায় আপনাকে বলা থাকতেও পারে যে 200 না তুমি 300 করে ধরো। সো তখন আপনি 300 করে ধরবেন। যেহেতু আমরা 200 করে দেখাচ্ছি আমি 200 করেই বলি, যে সবচেয়ে বেশি টার্মটাই হচ্ছে 200। সবচেয়ে যদি বেশি টার্ম 300 হইতো আমি 300 বলতাম। এনিওয়েজ, সো 200 যেহেতু বললাম, তার মানে আপনার প্রত্যেকটার ক্ষেত্রে 1000-এ যে শেষ হয়েছে। তার মানে 1000 যে শেষ হওয়ার পরে আপনার কি আবার থেকে শুরু হচ্ছে না, মানে 1000-এর পর থেকে, বা ওই যে আপনার ইনস্ট্রাকশন ফেজ শুরু হওয়া, যেটাকে আমরা বিশেষ করে ফরওয়ার্ডিং বা শুরু করলাম, তাই না? সো আমি যদি আরেকবার আপনাকে একটু দেখাই, জাস্ট আ মিনিট। হ্যাঁ, আমরা যদি ফরওয়ার্ডিংটা দেখাই, বিশেষ করে ডাটা হ্যাজার্ডটা দেখাই, আমরা ডাটা হ্যাজার্ডে কি করছি, একদম রাইট ব্যাক পর্যন্ত ওয়েট করছি, দেন আইডিটা দিছি। অথবা ফরওয়ার্ডিং এর ক্ষেত্রেও কি করছি, একদম এক্সিকিউশন হওয়ার পর দিছি। মানে এরকম করে করে আমরা সবকিছু করলাম না। তাহলে আমাদের কোড শিডিউলিং এর কাজটা আমরা মেনলি কিভাবে করব? সো কোড শিডিউলিং যেমন আপনার দেওয়া আছে, এখন এরকম যদি আপনি ডাটা হ্যাজার্ড বা ফরওয়ার্ড এরকম করতে থাকেন, তাহলে আপনার টোটাল 13টা সাইকেলস লাগবে। 13টা সাইকেলস মানে কি, যেমন ওই যে আমরা দাগ দাগ দিয়ে করতাম না, ওই যে 200 400 600 800 1000, তার মানে 13টা সাইকেল এরকম লাগতো। মানে 200 দিয়ে 13 গুণ করেন, তার মানে 2600 পর্যন্ত লাইন লাগতো। যেটা কি আপনার সময়টা একটু বেশি লাগতেছে, 2600 পর্যন্ত, মানে হ্যাজার্ড করে করে আপনার 2600। আপনি সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেন্টেশন করতে গেলে তো বহুত সময় লাগতো। মানে আপনার কবে শেষ হইতো আপনার কোনো আইডিয়া নাই। মানে যেমন এখানে কয়টা লাইন আছে একবার হিসাব করেন, 1 2 3 4 5 6 7। তাহলে প্রত্যেকটা লাইন যদি আপনার 800 করে টাইম লাগতো, তাহলে আপনার 60টা লাইনের জন্য 5600 টাইম লাগতো নিয়ম অনুসারে। সেখান থেকে আমরা ডাটা, যেখান থেকে আমরা পাইপলাইনের মাধ্যমে করে আনছি 2600, বা একটু হ্যাজার্ড করে 2600-এর মধ্যে আমরা আনার ট্রাই করছি এইটা। এখন কোড শিডিউলিং বলতে আমরা যেটাকে বোঝাচ্ছি, আমরা কি চাইলে লাইনগুলো স্কিপ করতে পারি? যেমন অ্যাডের জায়গায় কি আমরা লোড ওয়ার্ড দিতে পারি, বা লোডের জায়গায় অ্যাড দিতে পারি, মানে চেঞ্জ হওয়া আর কি। সো এটা করলে হবে কি, আমাদের কিছু লাইন কমবে, মানে কিছু সাইকেলস কমবে বা কিছু টাইমস কমবে। যেখানে আমাদের 2600 লাগতো সেখানে আমরা 2400 বা 2200 করে আনি। আপনার 400 সেকেন্ড বা 200 সেকেন্ড কমাইলেও তো এনাফ। সো এখন যদি আমি বলি আমার এই লোড ওয়ার্ড 1 আর লোড ওয়ার্ড 2টা আমি সেম রাখি, যেহেতু এইটার কি বলে, এইটার ডেস্টিনেশনের সাথে আমার এই সোর্সটা মিলে গেছে। সো এখন কি করতে হবে, এই লাইনটা যাতে না করা লাগে আমি কি করব, আমি এখন একটু দেখি এই একটাকে যদি আমি এদিকে নিয়ে যাই, সাপোজ স্টোর ওয়ার্ডটাকে এদিকে নিলাম আর এটাকে এদিকে নিলাম, করতেই পারি। কিন্তু দেখেন আবার লোড ওয়ার্ড আর এই একটারও কিন্তু সেম কাহিনী। এখন এইটাকে চেঞ্জ করার জন্য কি করতে পারি, আমি লোড ওয়ার্ডটাকে সবার উপরে নিয়ে যাই। দেখেন লোড ওয়ার্ডটাকে সবার উপরে আমি নিয়ে গেলাম, যদিও লোড ওয়ার্ডটা দেখতে একটু অন্যরকম লাগতেছে। এটা অ্যাকচুয়ালি ছোট হাতের এল হবে, দাঁড়ান আমি একটু ঠিক করে নিই। এল, আচ্ছা ছোট হাতের এল হয়তো এরকমই দেখাচ্ছে। এনিওয়েজ, হ্যাঁ, সো ছোট হাতের লোড ওয়ার্ড আমরা লিখলাম এরকম করে লিখলাম। তাহলে এই লোড ওয়ার্ডটা আমি ওদিকে নিয়ে যাই, সাপোজ নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে এখন তো আর আমার এই যে যদি আমার অ্যাডেও থাকে,
অ্যাড এর সাথেও থাকে, আমার তো কোনো প্রবলেম নাই। প্রবলেম আছে অ্যাড এর সাথে যদি আমি এখন এই লোড ওয়ার্ডটা দিলাম পরে আর এই জায়গাটা গ্যাপ হয়ে গেল, এখন এই লোড ওয়ার্ডের সাথে কি এই অ্যাডের কোনো সম্পর্ক থাকবে? দেখেন তো T4 তাইলে তো দরকার নেই, তাহলে আমি একটা দিয়ে দিই। আমি লোড ওয়ার্ডটা কেন উপরে নিয়ে গেলাম বুঝতে পারছেন? কারণ যাতে আমার এই T4 এর সাথে এইটার কোনো কানেকশন না থাকে, আমার এই T4 এর সাথে এই T4 এর যত কানেকশন না থাকে, আমার এই 2 এর সাথে এই 2টাও যদি কানেকশন না থাকে। এখন আপনার মনে কোশ্চেন জাগতে পারে, ভাইয়া তাহলে T4টা আপনি সাপোজ এদিকে দিলেন, একটা এদিকে কেন দিলেন না? এটা আপনার কোশ্চেন জাগতেই পারে। এম আই রাইট অর রং? কোশ্চেন জাগতে পারে না? আপনার মনে তো অবভিয়াসলি কোশ্চেন জাগতে পারে। এই লোড ওয়ার্ডটা ওদিকে নিছেন, একটা এদিকে নিয়ে যেতে পারেন। আচ্ছা আমি আবার আপনাকে দেখি, এই লোড ওয়ার্ডটা সাপোজ আমি এদিকে নিলাম, একটা আমি এদিকে নিলাম। এখন দেখেন তো অ্যাডের সাথে এই T1 আর এই T1টাও মিলা যায় না। আপনার এমনভাবেই কোডটা শিডিউলিং করতে হবে যাতে কোনো রেজিস্টারের সাথে কোনো রেজিস্টারটা রিপিটেড না হয়। এটা নর্মাল সোর্স হোক বা ডেস্টিনেশন সোর্স হোক, কোনোটার সাথে কোনোটা যাতে না মিলা যায়। এখন আমি যদি এই একটার সাথে এই একটা নিতাম তাহলে হতো কি T1 এর সাথে T1 মিলে যেত। আবার আমি যদি ভাবতাম যে ঠিক আছে ভাইয়া দরকার নেই, আপনি স্টোর ওয়ার্ডের সাথে স্টোর ওয়ার্ডটা যদি মিলায় ফেলতেন, সাপোজ একটা অ্যাডের জায়গায় রাখলেন, আপনি এই স্টোর ওয়ার্ডটা দিকে নামাই দিতেন, লোড ওয়ার্ডটা উপরে নিয়ে স্টোর ওয়ার্ডটা দিকে নামাই দিতেন। এখন এটা করা যেত, এটা তো আমরা করছি। দেখেন এই যে স্টোর ওয়ার্ডটা আমরা কিন্তু স্টোর ওয়ার্ডের জায়গায় রাখছি আর একটাকে উপরে উঠাই দিছি, আর এই একটা অ্যাডের জায়গায় আছে আর স্টোর ওয়ার্ডটা স্টোর ওয়ার্ডের জায়গায় আছে। এখন আপনি বলতে পারতেন ভাইয়া তাহলে এই স্টোর ওয়ার্ডটা আমি চাইলে এই অ্যাডে নামাই দিতাম, তাহলে লাভ কি হইতো? আপনার তো দেখেন স্টোর ওয়ার্ডে T0 থাকতো আর এই টিতে T1 থাকতো। আপনার কোড লাইনগুলোকে এমনভাবে সাজাইতে হবে, যেমন ধরেন দেখেন এই লোড ওয়ার্ডে আমার T1 T2 T4 T0 থাকলো, কোনো আপত্তি নেই, আমি এখানে করে ফেলছি। কিন্তু এই অ্যাডের ক্ষেত্রে এই T1 আর এই T1 একসাথে রাখা যাবে না, যেহেতু দেখেন লোড ওয়ার্ডের ক্ষেত্রে আপনার বেস অ্যাড্রেস সেম হইতেই পারে। এম আই রাইট অর রং? সেম অ্যাড্রেস হইতেই পারে, কিন্তু দুইটা অ্যাডের T1 সোর্স এক হওয়া যাবে না, এক হলে একটু প্রবলেম হবে। দ্যাটস আমরা কোড শিডিউলিং কি করলাম, লোড ওয়ার্ডগুলোকে আলাদা করে নিলাম আর এই অ্যাডটাকে পরে রাখলাম। এই লোড ওয়ার্ডটাকে অ্যাডের উপরে দিলে কি হয়, আমার আর এই কনফ্লিক্টটা হয় না। তাহলে এরকম করলে আপনার কি হবে, আপনি কাউন্ট করে দেখবেন টোটাল 11টা সাইকেল হয়, তার মানে 200 দিয়ে গুণ করলে 2200 টাইমের মধ্যেই আমার এই কোডটা এক্সিকিউট হয়ে যায়। সো এইটা হচ্ছে আমার কোড শিডিউলিং এর নমুনা। বুঝতে পারছি আপনারা, তাও আমি বলবো যে আপনারা প্রত্যেকটা লাইন পাইপলাইনের মাধ্যমে করে দেখবেন, হ্যাজার্ডের মাধ্যমে, ফরওয়ার্ডিং এর মাধ্যমে করে দেখবেন, দেখবেন আপনাদের 13টা সাইকেল লাগে নর্মাল নিয়মে যদি এরকম ভাবে করেন। আর যদি কোড শিডিউলিং করেন তখন তো আপনার হ্যাজার্ডের কোনো দরকার নাই, এখানে আপনি হ্যাজার্ড মুক্তভাবে করতে পারবেন, কোনো হ্যাজার্ড লাগবে না, উইদাউট এনি হ্যাজার্ড আপনি করতে পারবেন। আর আপনার এই সময় হ্যাজার্ড কেন লাগবে, দেখেন আপনার T2 আর T2 মিলা যাচ্ছে, T4 মিলা যাচ্ছে, তখন আপনার বাড়তিভাবে ওয়েট করতে হচ্ছে। আর এইখানে আপনার যখন কোড শিডিউলিং করতেছেন আপনার কোনো করা লাগতেছে না। বুঝতে পারছি? সো এইটা হচ্ছে আমাদের ওভারঅল সিস্টেম কোড শিডিউলিং এর। সো এখন আমরা আসি কন্ট্রোল হ্যাজার্ডসে। সো কন্ট্রোল হ্যাজার্ডটা বলতে বোঝাচ্ছে কি, এই কন্ট্রোল হ্যাজার্ডটা মেইনলি কাজে লাগে কোন সময়, যখন আমাদের কন্ডিশন আসে। কন্ডিশন বলতে কি বোঝাচ্ছি, যেমন আপনার এই অ্যাড আসলো, বিকিউ আসলো, সাব আসলো। সো আপনার এরকম আমি লাইন দিয়ে দিলাম, এখন আমি সাপোজ অ্যাডের ক্ষেত্রে এটা করে ফেললাম, কোনো আপত্তি নেই, অ্যাডের ক্ষেত্রে করলাম। এখন বিকিউর ক্ষেত্রে আমরা সব করলাম, যেমন আগে ইনস্ট্রাকশন ফেজ দিলাম, দেন আইডি দিলাম, দেন এক্সিকিউশন দিলাম। বিকিউতে যেমন আমার কোনো অ্যাড্রেস, মেমোরি অ্যাড্রেস লাগে না, এর জন্য আইডেল দিলাম। আমার যেহেতু এখানে রাইট ব্যাকেরও কোনো কাজ নাই, আমি সেটা দিলাম। এখন আমি এখন কি করব, আমরা ন্যাচারালি সব হ্যাজার্ডে দেখছি কি, বা ফরওয়ার্ডিং বলেন বা পাইপলাইনের ক্ষেত্রে আমরা কি করছি, যখন আইএফ এর কাজ শেষ আমরা আইডিটা করছি, তাই না? আমরা যখন আইএফ এর কাজটা শেষ হয়ে গেছে আমরা পরবর্তী সাবের ক্ষেত্রে কি করছি, আইডিটা করছি, আইডির এখানে আইএফ করছি, তাই তো? কিন্তু বিকিউর ক্ষেত্রে আপনার একটা সিস্টেম মানতে হবে, বিকিউর ক্ষেত্রে একটা সিস্টেম মানতে হবে, যেটা কন্ট্রোল হ্যাজার্ডস এর মাধ্যমে মানতে হবে। বিকিউর ক্ষেত্রে আপনার যতক্ষণ না পর্যন্ত এক্সিকিউশন হচ্ছে, আমি আবারও বলি কন্ট্রোল হ্যাজার্ডসে বিকিউর ক্ষেত্রে, কন্ডিশনের ক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত এক্সিকিউশন হচ্ছে, মানে এক্সিকিউশনের পার্টটা যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে বা ওই টাইমটা এক্সিকিউশন করতেছে, যতক্ষণ না পর্যন্ত আমি এক্সিকিউশনের কাজটা ওই বিকিউতে করতেছি ততক্ষণ না পর্যন্ত আমি সাবে ইনস্ট্রাকশন ফেচ আনতে পারবো না।
আমি বোঝাতে পারছি? আমি আবারও বলি, আমরা ইনস্ট্রাকশন ফেজ ততক্ষণ পর্যন্ত আনতে পারবো না যতক্ষণ না পর্যন্ত বি কিউর এক্সিকিউশনটা আমরা ধরছি বা শেষ হয়েছে। ইট মিনস আমরা কি করব, নিয়ম অনুসারে যখন বি কিউর এক্সিকিউশনটা হচ্ছে তখন আমরা নতুন রেজিস্টার বা নতুন ইনস্ট্রাকশনে আইএফটা শুরু করব। আবারও বলছে, যখন আমরা বি কিউর এক্সিকিউশনটা শুরু করব বা ক্যালকুলেশন করব, ওই মোমেন্ট থেকে আমরা ইনস্ট্রাকশন ফেজটাকে নিয়ে আসব। বুঝতে পারছেন? ডাটা হ্যাজার্ডে আমরা কি করছি, ন্যাচারালি আমরা কি করছি, আইএফটাকে করতে পারছি। আইএফ তো করতে কোনো প্রবলেম হয় না, আইডিটা করতে গেলে আমাদের ওয়েট করতে হয়। কিন্তু কন্ট্রোল হ্যাজার্ডসে কি করবে, যদি আমাদের বি কিউ থাকে, বি কিউর এক্সিকিউশন পর্যন্ত, মানে বি কিউর এক্সিকিউশন পর্যন্ত আমরা কোনো ইনস্ট্রাকশন ফেজ আনতে পারবো না। যখন আমাদের বি কিউর এক্সিকিউশনটা শেষ তখনই কেবল আমরা ইনস্ট্রাকশন ফেজ আনতে পারবো, তার আগে আমাদের ওয়েট করতে হবে। দেখেন এখানে আমাদের 600 পর্যন্ত ওয়েট করতে হয়েছে। ডাটা হ্যাজার্ডে কি হয়েছে, আমরা আইডি যখন কাজটা শুরু করছি আরেকটি ইনস্ট্রাকশনে, নতুন ইনস্ট্রাকশনে আমরা আইএফ এর কাজটা শুরু করতে পারছি। এরপর আমাদের ওয়েট করতে হয়েছে বা এক্সিকিউশন পর্যন্ত ওয়েট করতে হয়েছে। যখন এটা ফরওয়ার্ডিং ছিল না, জাস্ট ডাটা হ্যাজার্ড ছিল, আমাদের রাইট কলব্যাক পর্যন্ত ওয়েট করতে হয়েছে। বাট ফরওয়ার্ডিং এর ক্ষেত্রে আমাদের এক্সিকিউশন পর্যন্ত, এক্সিকিউশন শুরু হইলেই কাজ শেষ বা মেমোরি হইলেই কাজ শেষ। কিন্তু কন্ট্রোল হ্যাজার্ডস এর ক্ষেত্রে কি হবে, যখন আমাদের বি কিউটা থাকবে নতুন ইনস্ট্রাকশন যাওয়ার সময় আমরা দেখব বি কিউর এক্সিকিউশনটা হয়েছে কিনা। দেখেন বি কিউর এক্সিকিউশনটা হওয়ার পরে তো আমাদের দেখতে হবে এই অ্যাড্রেসটা ট্রু অর ফলস। দ্যাটস ওয়াই আমাদের এক্সিকিউশনটা আগে শেষ হবে, দেন আমরা ইনস্ট্রাকশন ফেজ নিতে পারবো। বুঝাতে পারছি? সো নতুন ইনস্ট্রাকশনে কি হবে, যখন আমাদের এক্সিকিউশন আগেরটা শেষ, মানে বি কিউটা শেষ, এরপর আমরা নিয়ম অনুসারে আইএফ নিব, দেন আইডি নিব, দেন এক্সিকিউশন নিব, মেমোরি, রাইট কলব্যাক, এগুলো নিতে থাকবো। ক্লিয়ার? সো আমরা আজকে কি কি শিখলাম, কোড শিডিউলিং শিখলাম। সো কোড শিডিউলিং আমরা কি করলাম, আমি যদি একটু এন্ড স্লাইড করে দেই। সো আমরা কোড শিডিউলিং শিখলাম যে কিভাবে কিভাবে লাইনগুলো চেঞ্জ করতে হয় বা আমরা কিভাবে সাইকেলস কমায় আনতে পারি এইটা। এন্ড কন্ট্রোল হ্যাজার্ড আমরা কি করলাম, কন্ট্রোল হ্যাজার্ডে দেখলাম যে বি কিউর যখন আমাদের কোনো বি কিউর লাইনটা যখন আমরা শেষ করব, নতুন ইনস্ট্রাকশনে যাওয়ার আগে দেখতে হবে বি কিউর এক্সিকিউশনটা শেষ হয়েছে কিনা বা শুরু করছে কিনা। যখন বি কিউর এক্সিকিউশন শেষ, ওই মোমেন্ট থেকে আমরা ইনস্ট্রাকশন ফেজ শুরু করতে পারবো, তার আগে কন্ট্রোল হ্যাজার্ডসে করা যাবে না। বুঝাতে পারছি? সো এই পর্যন্তই। কিপ প্র্যাকটিসিং, আমি কিপ প্র্যাকটিস করতে বলবো। আর যদি ডাটা, আমি আরেকটা কথা বলি, ডাটা হ্যাজার্ডের ক্ষেত্রে যদি বি কিউ থাকতো তখন আমরা ইনস্ট্রাকশন ফেজ চাইলে ইউজ করতে পারতাম, আইডির পরে ইনস্ট্রাকশন ফেজ ইউজ করতে পারতাম। যেহেতু এটা কন্ট্রোল হ্যাজার্ডস, সো আপনার মাথায় রাখতে হবে বি কিউ ততক্ষণ অবধি চলবে যতক্ষণ না পর্যন্ত আমরা অ্যাড্রেসটা পাচ্ছি। সো এক্সিকিউশন করার পরে আমরা আইএফটাকে আগে পাবো, সরি এক্সিকিউশন করার পরে আমরা নতুন ইনস্ট্রাকশনের আইএফ, আইডি, এক্সিকিউশন এগুলো আমরা করতে পারবো, তার আগে আমরা পারবো না। সো এতটুকু অবধি আমরা হয়তো আজকে করালাম। আমাদের এখানে পাইপলাইনের ক্লাস শেষ, আমরা দেন মেমোরি অর্গানাইজেশন যাব, যেটা অ্যাকচুয়ালি আমি যদি একটু আজকে দেখাই, এইটা মেমোরি অর্গানাইজেশন, যেখানে আমরা মেমোরি হায়ারার্কি, দেন প্রিন্সিপাল অফ লোকালিটি এগুলো নিয়ে কথা বলবো, এগুলো ক্যাচ মেমোরি এইসব নিয়ে কথা বলবো। সো এটা আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ কভার করার চেষ্টা করব। সো আমি এখন বলবো যে পাইপলাইনে আমি যা যা করানো সেগুলো একটু প্র্যাকটিস করতে থাকেন, বুঝে বুঝে প্র্যাকটিস করতে থাকেন। ইনশাল্লাহ আমরা এগুলার প্রবলেম যখনই পাবো তখন আমরা সলভ করে দেখাবো। সো কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।